হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত স্টাডি বঙ্গতে। তো যারা যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। আর লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা করো। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করো। সবাই ভালো তো? হ্যাঁ, আমার ওই চলে যাচ্ছে। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। এইটা হলো সেন্টেন্স 4 এর ভিডিও, যেখানে আমরা শিখব মেনলি কমপ্লেক্স সেন্টেন্স এবং তার সাথে কিছুটা আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন আলোচনা করব। তো শুরু করার আগে বলে নিই, তোমরা যারা আমার এই সেন্টেন্স সিরিজের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখোনি, তারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। সো কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সেস যেটা আমরা দেখব সেটা হলো সেটা কি, তার গঠন, তার ব্যবহার, তার উদাহরণ, কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জয়েনিং বা সিনথেসিস এবং তাতে ট্রান্সফরমেশন। এবার দেখে নেওয়া যাক কমপ্লেক্স সেন্টেন্সটা কি বা হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। A complex sentence is a sentence which contains one main clause and one or more dependent clauses joined by subordinate conjunctions. অর্থাৎ আমরা সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারবো যেই সেন্টেন্সটায় একটা মেন ক্লজ থাকবে এবং একটা বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং যেই ডিপেন্ডেন্ট ক্লজ এবং মেন ক্লজটা জয়েন্ট থাকবে বা যুক্ত থাকবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এইখানে দেখো, আমি সাবঅর্ডিনেট কনজাংশনের কথা বলেছি, আর আগের ভিডিওতে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের ভিডিওতে আমি বলেছিলাম কোঅর্ডিনেট কনজাংশনের কথা। এই দাঁড়াও, সাবঅর্ডিনেট কথাটা শোনা শোনা লাগছে, কোথায় যেন শুনেছি। হ্যাঁ, মনে পড়েছে, ডিপেন্ডেন্ট ক্লজকেই তো সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, আর এখানে সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, মানে দুটো একটা সম্পর্ক আছে। কি মনে পড়ছে না? নিশ্চয়ই তুমি ক্লজের ভিডিওটা দেখোনি আমার। উপরে আই বাটনে গিয়ে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, বুঝতে সুবিধা হবে। তোমরা আমার আগের ভিডিও দেখে থাকলেই জানতে পারবে যে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কোঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করি, কারণ সেখানে আমরা ইউজ করি মেন ক্লজগুলোকে জয়েন করার জন্য। কিন্তু এখানে আমাদের আছে ডিপেন্ডেন্ট ক্লজেস বা সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করার জন্য আমাদের কি দরকার পড়ে? সাবঅর্ডিনেট কনজাংশন। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করতেই সাবঅর্ডিনেট কনজাংশনটা কেন দরকার পড়ে? এই প্রশ্নের উত্তরটা আমরা এক্ষুনি পেয়ে যাব যখন আমরা সাবঅর্ডিনেট কনজাংশনের ডেফিনেশনটাকে ভালো করে বুঝব। সো সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং conjunctions are those conjunctions which join elements of unequal rank in a sentence. অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা কখন ব্যবহার করি? যখন সেন্টেন্সে আমাদের দুখানা এলিমেন্টকে যুক্ত করতে হবে। কীরকম এলিমেন্ট? আনইকুয়াল র্যাঙ্কের এলিমেন্ট, অর্থাৎ একটা অন্যটার থেকে একটু কম বেশি হবে, সমান হবে না। এই এলিমেন্ট বলতে আমি বোঝাতে চেয়েছি ক্লজের কথা। এবার আমি একটু আগেই বলেছি যে আমরা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করতে ব্যবহার করি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কেন? কারণ সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের থেকে র্যাঙ্কটা তাদের সমান না। কেন সমান না? মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা থাকতে পারে, একা একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ডেন্ট ক্লজ পারে না। ডিপেন্ডেন্ট ক্লজকে ভরসা করতে হয় মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপরে।
এই যে এক্ষুনি বললাম আনইকুয়াল র্যাঙ্কের এলিমেন্টগুলো যোগ করতে ব্যবহার করা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এটাই যদি ইকুয়াল র্যাঙ্ক হয়ে যেত, অর্থাৎ ইকুয়াল র্যাঙ্কের এলিমেন্ট যদি যুক্ত করতে হতো বা জয়েন করতে হতো, তখন কিন্তু আমরা ব্যবহার করতাম কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি। কারণ সেখানে আমরা জেনারেলি কি জয়েন করতাম, মেন ক্লজের সঙ্গে মেন ক্লজ জয়েন করতাম, সেই কারণে দুটো ইকুয়াল র্যাঙ্কের, সেই কারণে এগুলো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করেছিলাম। কিন্তু এইখানে সেটা নয়, এখানে মেন ক্লজের সঙ্গে কখনো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন করছি, সেই কারণে এইখানে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট, এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কিছু ভাগে ভাগ করা যায়, যদিও সেটা তাদের জেনারেল কোনো ভাগ নেই। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো সেন্টেন্সে কোন জায়গায় বসছে সেই হিসেবে এগুলোকে একটা ভাগ করা হয়েছে, যেটা হলো 7 প্রকার। এই ভাগগুলো আমরা করতে পারি কম্প্যারিজন অনুযায়ী, টাইম অনুযায়ী, কনসেশন বা কন্ট্রাস্ট অনুযায়ী, রিজন বা পারপাস অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী, প্লেস অনুযায়ী, ম্যানার অনুযায়ী, এবং এগুলো বাদ দিয়ে যেই দুটো পড়ে থাকছে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনও কখনো আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করি এবং রিলেটিভ অ্যাডজেক্টিভও ব্যবহার করি। তোমাদের হয়তো মনে হতে পারে রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ প্রোনাউন নিলে তো 9 রকমের ভাগ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি রিলেটিভ অ্যাডজেক্টিভ আর রিলেটিভ প্রোনাউনটা কোনো আলাদা রকমের ভাগ না, কিন্তু এগুলো ব্যবহার করা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে, সেই কারণে আমি এগুলো এর মধ্যেই অ্যাড করে রেখেছি, মানে পরপর আমি বলে যাব। তো এটা জাস্ট সাইড হিসেবে মনে রাখো, কারণ এগুলো আলাদাভাবে কোনো ভাগ না, এই কারণেই বলছি, কারণ এইগুলো অনেক সময় এই কম্প্যারিজন বলো, প্লেস বলো, টাইম বলো, কন্ডিশন বলো, এই যে ক্যাটেগরিগুলো এর মধ্যে অনেক সময় এগুলো ইনক্লুড হয়ে যায়, ঠিক আছে? তাও আমি আলাদা করে বলে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা দেখব এই সমস্ত ভাগগুলোর আন্ডারে কোন কোন কনজাংশনগুলো বেশি ব্যবহৃত হয়। ফার্স্ট, সাবঅর্ডিনেটিং কনজাংশন আন্ডার কম্প্যারিজন। কম্প্যারিজন অর্থাৎ তুলনা করা। তো তুলনা করার জন্য বা কম্পেয়ার করার জন্য যে সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা ব্যবহার করি সেইগুলো সমস্ত এই টাইপের আন্ডারে পড়ে যাচ্ছে। যেমন দেন, রাদার দেন, অ্যাজ মাচ অ্যাজ, ওয়্যার অ্যাজ, এটসেটেরা। এবার কিছু জয়েনিং বা সিনথেসিসের এক্সাম্পল দেখা যাক, যেখানে আমরা এই কম্প্যারিজনের আন্ডারে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করে জয়েন করব। প্রথম এক্সাম্পল হলো রানী ইজ টলার আর গার্গী ইজ শর্টার। এটাকে জয়েন করার জন্য আমরা লিখব রানী ইজ টলার, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স যা আছে বসিয়ে দেবো, তারপর আমরা বসাবো দেন, আর তারপরে পরের সেন্টেন্স থেকে শুধু পার্সনটার নাম অর্থাৎ গার্গী, তাহলে এটা আমাদের জয়েনিং হয়ে তৈরি হয়ে যাবে। সো সেন্টেন্সটা হবে রানী ইজ টলার দেন গার্গী, রানী গার্গীর থেকে লম্বা, যেটা কিনা আমরা আগে দুটো সেন্টেন্স থেকে বুঝতে পেরেছিলাম, অর্থাৎ জিনিসটা আমার ঠিক থাকছে। ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই কারণে প্রত্যেকটা টাইপের আন্ডারে আমি একটা করেই এক্সাম্পল রাখছি, ঠিক আছে? তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা যদি তোমাদের মনে হয় যে তোমাদের জয়েনিংয়ে আলাদা একটা নতুন করে ভিডিও দরকার যাতে আমি বেশি করে এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো, তো তোমরা সেটাও কমেন্টে লিখতে পারো। নেক্সট, সাবঅর্ডিনেটিং কনজাংশন আন্ডার টাইম। তো টাইম মানে বুঝতে পারছো সময়, অর্থাৎ যেই সমস্ত সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আমরা ব্যবহার করি কোনো না কোনো সময় ব্যবহার বোঝানোর জন্য, সেগুলোই হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি আন্ডারে আসবে। যেরকম আফটার, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, when, whenever, now that, etc. সো এর এক্সাম্পলটা হলো সৌম্য left home আর Guddu arrived afterwards.
আর এইটাকে জয়েন করলে দাঁড়াবে গুড্ডু arrived after সৌম্য had left home। তো সৌম্য হ্যাড লেফট হোম আমরা কেন ব্যবহার করছি, হ্যাডটা এই কারণে বোঝানো যে এই যে পরের কাজটা যে সৌম্য হ্যাড লেফট হোম এটা আগে হয়েছে, ঠিক আছে। আর পরের সেন্টেন্স থেকে আমরা শুধু গুড্ডু অ্যারাইভটা নিয়েছি, আর মাঝখানে দুটোকে জুড়েছি কি দিয়ে, আফটার দিয়ে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব সাবঅর্ডিনেটিং কনজাংশন আন্ডার কনসেশন অর কন্ট্রাস্ট। কনসেশন মানে হলো কোনো কিছুতে ছাড় দেওয়া, আর কন্ট্রাস্ট মানে হচ্ছে দুটো বিপরীত জিনিসের মধ্যে একটা তুলনা করা। সো এই রকম কাজের জন্যই এই কনজাংশনগুলো জেনারেলি ব্যবহার করা হয়। তো এই কনজাংশনের এক্সাম্পলগুলো হলো দো, অলদো, ইভেন দো, ইভেন ইফ, হাউএভার, এটসেট্রা। এবার এর আন্ডারে এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। সোমনাথ ইজ লাকি আর হি উইল নট উইন দিস গেম। আর এইটাকে যখন আমরা জয়েন করব, জয়েন করার পরে এটা দাঁড়াবে সোমনাথ ইজ লাকি, অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স যা আছে বসে যাবে, তারপরে আমরা বসাবো হাউএভার, আর তারপরে লাস্ট সেন্টেন্সটা যা আছে বসিয়ে দেবো হি উইল নট উইন দিস গেম। সো সেন্টেন্সটা দাঁড়ালো সোমনাথ ইজ লাকি হাউএভার হি উইল নট উইন দিস গেম। তো সোমনাথ লাকি হওয়া সত্ত্বেও ও এই গেমটা বা এই খেলাটা জিততে পারবে না, এটাই বলার ছিল। যে মানে জেনারেলি কী হয়, ও লাকি তাহলে জিতে যাওয়ার কথা, তো এই বিপরীত কাজটা হবে, সেই কারণেই কন্ট্রাস্ট, ঠিক আছে। আমরা কিন্তু এখানে হাউএভার ব্যবহার না করে সেই জায়গায় ইভেন ইফ বা দো বা অলদো ব্যবহার করতেই পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো, আমাদেরকে ইভেন ইফ দো বা অলদোটাকে একদম প্রথমে বসাতে হতো, তারপরে বসতো আমাদের ফার্স্ট সেন্টেন্স, তারপরে বসতো আমাদের সেকেন্ড সেন্টেন্স। ক্লিয়ার? আশা করছি তোমরা এটাও খুব ভালো করে বুঝেছো। নেক্সট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন আন্ডার রিজন অর পারপাস। এখানে রিজন মানে হচ্ছে কারণ, আর পারপাস মানে উদ্দেশ্য। অর্থাৎ এইগুলো বা যে সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশন রিজন বা কারণ এবং পারপাস বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়, সেগুলো এই ক্যাটাগরি আন্ডারে পড়বে। যেমন বিকজ, সিন্স, অ্যাজ, নাও দ্যাট, সো দ্যাট, এটসেট্রা। এর আন্ডারে এক্সাম্পলটা হলো পল্লব ডিসওবেড মি আর আই ওয়াজ অ্যানয়েড। আর এই দুটো সেন্টেন্সকে জয়েন করলে দাঁড়াবে ফার্স্ট সেন্টেন্স যা আছে লিখে দেবো, অর্থাৎ আই ওয়াজ অ্যানয়েড, তারপরে আমরা বসাবো বিকজ, আর তারপরে লাস্টে ফার্স্ট সেন্টেন্সটা যা আছে বসে যাবে, অর্থাৎ পল্লব ডিসওবেড মি। তো সেন্টেন্সটা দাঁড়ালো আই ওয়াজ অ্যানয়েড বিকজ পল্লব ডিসওবেড মি। আমি উত্ত্যক্ত হয়ে গেছিলাম কারণ পল্লব আমাকে অমান্য করেছিল। নেক্সট আমরা চলে যাব সাবঅর্ডিনেটিং কনজাংশন আন্ডার কন্ডিশন। কন্ডিশনের মানে হলো শর্ত, অর্থাৎ যে সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো এই শর্ত বোঝাতে বা কন্ডিশন বোঝাতে ব্যবহৃত হয়, সেগুলো এই সমস্ত ক্যাটাগরিতে পড়ে। তো এর এক্সাম্পলগুলো হলো ইফ, আনলেস, only if only, provided that, assuming that, etc. তো এবার এর আন্ডারে এক্সাম্পলগুলো দেখা যাক। তো ফার্স্ট এক্সাম্পল হলো স্টাডি হার্ড, ফুল স্টপ, ইউ উইল ফেল। এটা জয়েন করলে দাঁড়াবে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, অর্থাৎ ইফ ইউ ডু নটের পরে আমরা ফার্স্ট সেন্টেন্স যা আছে বসিয়ে দিলাম,
তারপরে আমরা এটা বসাবো কমা, তারপরে সেকেন্ড সেন্টেন্স যা আছে বসিয়ে দেবো। সো ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। এইখানে আমরা চাইলে ইফের জায়গায় আনলেসও বসাতে পারি, সেই ক্ষেত্রে আমরা ডু নটটা ব্যবহার করব না। তো সেইখানে সেন্টেন্সটা কি দাঁড়াতো, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। ঠিক আছে? সো ইফ দিয়ে সেন্টেন্সটা জয়েন করলে সেন্টেন্সটা মানে দাঁড়াবে, যদি তুমি ভালোভাবে না পড়াশোনা করো তুমি ফেল করে যাবে। আর আনলেস দিয়ে সেন্টেন্সটা জয়েন করলে তার মানে দাঁড়াচ্ছে, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো তুমি ফেল করে যাবে। ঠিক আছে? আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট আমরা চলে যাব সাবঅর্ডিনেটিং কনজাংশন আন্ডার প্লেস। প্লেস মানেই বুঝতে পারছো জায়গা সম্পর্কিত কিছু আমরা ইউজ করব, অর্থাৎ এইখানে আমরা যে সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করব সেগুলো সবই জায়গা বা প্লেসের সঙ্গে সম্পর্কিত হবে। তো দেখা যাক কি কি আছে। where, wherever, etc. এছাড়াও আরও সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে যেগুলো এই প্লেস ক্যাটেগরি আন্ডারে আসে, কিন্তু মোটামুটি এইগুলো বেশি ইউজ হয়, তাই আমি এইগুলোর কথা বলেছি, অর্থাৎ where আর wherever। ঠিক আছে? তো চলো এবার দেখে নেওয়া যাক কি কি এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি, বা এর আন্ডারে একটা সেন্টেন্স দিয়ে বুঝতে চেষ্টা করি যে কীভাবে জয়নিংগুলো হচ্ছে বা কীভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। সো এর আন্ডারে এক্সাম্পল হলো I must go to Kolkata. Stop. My grandmother lives there. এবং যখন আমরা এটাকে জয়েনিং করব তো প্রথমে আমরা প্রথম সেন্টেন্সটা যা আছে লিখে দেবো, অর্থাৎ I must go to Kolkata। তারপরে আমরা লিখব হচ্ছে where, এবং তারপরে লিখব my grandmother lives। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আমি সেকেন্ড সেন্টেন্স থেকে কিন্তু দেয়ারটা আর বসাইনি, সেই জায়গায় তোমরা বলতে পারো যে সেকেন্ড সেন্টেন্সটা ঠিক আগে ওয়ের এসছে। হ্যাঁ, তোমরা একদম ঠিকই বুঝতে পেরেছো, যখনই দেয়ার থাকবে তখনই আমরা জয়েনিংয়ের সময় ওয়েয়ারটা ব্যবহার করব। ওকে? তো আশা করি এতে কোনো আর সমস্যা নেই। নেক্সট আমরা চলে যাব সাবঅর্ডিনেট কনজাংশন আন্ডার ম্যানার ক্যাটেগরি। ম্যানার কথার যদি আক্ষরিক অর্থ ধরা হয় সেটা হলো ধরন, অর্থাৎ এই ক্যাটেগরি আন্ডারে যে সমস্ত সাবঅর্ডিনেট কনজাংশনটা আমরা ব্যবহার করতে চলেছি, যেগুলো উদাহরণগুলো হলো অ্যাজ দো, অ্যাজ ইফ, হাউ, এটসেট্রা। এইগুলো আমরা যখন ব্যবহার করব সেগুলোর মাধ্যমে আমরা যেটা বোঝাতে পারি যে সেন্টেন্সের মধ্যে কোনো কাজ কীরকমভাবে হচ্ছে, অথবা সাবজেক্ট সেন্টেন্সের কাজগুলো কীভাবে করছে বা করবে। ওকে? এর আন্ডারে এক্সাম্পল হলো I did it. Stop. He wanted to know the process. আর এটা জয়েন করার ক্ষেত্রে আমরা যেটা করব, he wanted to know টাকে প্রথমে নিয়ে আসব, তারপরে the process এটাকে না লিখে আমরা লিখব how, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন বসাবো, এবং তারপরে প্রথম সেন্টেন্স অর্থাৎ I did it যা আছে বসে যাবে। তাহলে he wanted to know how I did it। এই হলো তোমার সেন্টেন্সটা দাঁড়ালো জয়েনিং করার পরে। আশা করি বুঝতে পেরেছো। তো আমি যেই 7খানা ভাগের কথা বলেছিলাম সেই 7খানা ভাগ নিয়ে আলোচনা শেষ। এরপরে আমি রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ এইগুলো দিয়ে, মানে এই ক্যাটেগরি আন্ডারে যেই সমস্ত কনজাংশনগুলো আসে অথবা যেই সমস্ত কনজাংশনগুলো আছে সেইগুলো দিয়ে কীভাবে আমরা জয়েনিং করতে পারি, অথবা আমরা কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারি সেইগুলো আমরা দেখব। সো ফার্স্ট হলো রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের আন্ডারে যেগুলো পড়ে সেগুলো নিয়ে মোটামুটি আমি আগের ভিডিওতে কিছু কিছু জিনিস বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনগুলো হলো আমাদের WH ওয়ার্ডগুলো, অর্থাৎ হু, হুএভার, হুম, হুমএভার, হুজ,
এটসেট্রা, এইগুলো দিয়ে যখন আমরা জয়নিং করছি বা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি তখনই সেটা এর আন্ডারে পড়ে যাচ্ছে, তখনই সেটা সাবঅর্ডিনেট কনজাংশনের আন্ডারে পড়ে যাচ্ছে। অর্থাৎ তখন এগুলো আর রিলেটিভ প্রোনাউন থাকছে না, তখন এইগুলো সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করছে। তো একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। তো চলো এক্সাম্পলটা দেখে নিই। তোমাদের যদি আলাদা করে রিলেটিভ প্রোনাউন অথবা প্রোনাউনের ওপরে ভিডিও লাগে তাহলে নিচে কমেন্ট করে জানাও, আমি বানিয়ে দেবো। সো এক্সাম্পল হলো শি নোজ দ্য ম্যান, স্টপ, হি ইজ আ পেন্টার। আর এটা জয়েনিং করার জন্য আমরা যেটা করব, শি নোজ দ্য ম্যান ফার্স্ট সেন্টেন্সটা যা আছে পুরোটা বসিয়ে দেব, তারপরে আমরা হু ব্যবহার করব এবং তারপরে হি না লিখে বাকি যেটুকু আছে অর্থাৎ ইজ আ পেন্টার বসিয়ে দেবো। তো সেন্টেন্সটা দাঁড়াবে শি নোজ দ্য ম্যান হু ইজ আ পেন্টার। আশা করছি তোমরা এটাও ভালো করে বুঝেছো। নেক্সট আমরা দেখব রিলেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। তো এইগুলো হলো দ্যাট, হোয়াট, whatever, which, whichever, etc. তো চলো এগুলো দিয়ে একটা সেন্টেন্স দেখা যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। This is her car, stop, it is very cheap। আর এটাকে জয়েনিং করলে দাঁড়াবে ফার্স্ট সেন্টেন্স যা আছে আমরা বসিয়ে দেবো, অর্থাৎ দিস ইজ হার কার, তারপরে আমরা ইট এর জায়গায় হুইচ বসাবো এবং তারপরে যা আছে বসিয়ে দেবো, ইজ ভেরি চিপ। তো সেন্টেন্সটা দাঁড়াবে দিস ইজ হার কার হুইচ ইজ ভেরি চিপ। এবার একটা লাইক করে দাও, সাবঅর্ডিনেটিং কনজাংশন তো শেষ হয়ে গেল। নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো ট্রান্সফরমেশন, অর্থাৎ সিম্পল সেন্টেন্স থেকে আমরা কি করে কমপ্লেক্স সেন্টেন্সে আসতে পারি আর কম্পাউন্ড সেন্টেন্স থেকে কীভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন করতে পারবো সেইটা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা সিম্পল টু কমপ্লেক্স ট্রান্সফরমেশন করব। তো এর আন্ডারে ফার্স্ট এক্সাম্পল দেখা যাক। আই লস্ট দিস ব্যাগ, যেটাকে কমপ্লেক্সে ট্রান্সফরমেশন করলে দাঁড়াবে দিস ইজ দ্য ব্যাগ which I lost, যেখানে আমরা which সাবঅর্ডিনেটিং কনজাংশনটা ব্যবহার করি, যেটা রিলেটিভ অ্যাডজেক্টিভের আন্ডারে পড়ছে। কি ক্লিয়ার? তো চলো নেক্সট এক্সাম্পল। সিইং দ্য টাইগার হি ক্রাইড আউট, এবং এটাকে ট্রান্সফরমেশন করলে দাঁড়াবে as soon as he saw the tiger he cried out। তো এইখানে as soon as এর জায়গায় আমরা কিন্তু whenটাও ব্যবহার করতে পারতাম, কোনো সমস্যা নেই। আশা করছি এটা ভালো করেই বুঝতে পেরেছো। নেক্সট আমরা দেখব ট্রান্সফরমেশন কম্পাউন্ড টু কমপ্লেক্স। তো ফার্স্ট এক্সাম্পল হলো হি ইজ হ্যান্ডসাম বাট সেলফিশ। তোমরা যেটা এখানে লক্ষ্য করবে যে আমি হি ইজ কথাটা উইদিন ব্র্যাকেট লিখেছি, তার কারণ হচ্ছে হি ইজটা আমার এখানে দরকার নেই লেখার সময়। এই যে সেন্টেন্সটা আমি বললাম এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, ঠিক আছে, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে না, সিম্পল সেন্টেন্সে আমাদের একই কাজ। জেনারেলি কী হয়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে সেন্টেন্সের সাইজটা বা লেন্থটা আস্তে আস্তে ছোটো হয় এবং সিম্পলে গিয়ে সেটা পুরোপুরি ছোট হয়ে যেতে পারে। সেই কারণে আমরা প্রেসি বা সামারির ক্ষেত্রে এই ধরনের ভিডিও আসতে চলেছে, সেটাকে আমরা ট্রান্সফরমেশন করে সিম্পলে নিয়ে এতে ছোট হয়ে যায়। তো এই যে হি ইজটা এখানে কন্ট্রাক্টেড ফর্মে আছে, কারণ আমার ওখানে দরকার নেই, জিনিসটা কমন না, হি ইজটা দুবার লিখে আমার কি দরকার, সেই জন্য আমি পরের বারে হি ইজটা লিখিনি, হি ইজটা ওখানে উজ্জ্বল, বুঝেছো? আর এইটাকে কমপ্লেক্সে ট্রান্সফরমেশন করলে দাঁড়াবে দো হি ইজ হ্যান্ডসাম হি ইজ
সেলফিশ, যেখানে তোমরা চাইলে দো এর জায়গায় অলদো ব্যবহার করতে পারতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা তোমার মাথায় নিশ্চয়ই স্ট্রাইক করছে যে বাট থাকলে, কম্পাউন্ডে যদি বাট থাকে তো আমরা কমপ্লেক্সে দো বা অলদো ব্যবহার করতে পারি। চলো নেক্সট এক্সাম্পল, রান ফাস্ট or you will not win the race। আর এইটাকে যদি আমি চেঞ্জ করি কমপ্লেক্সে তো সেটা দাঁড়াবে unless you run fast you will not win the race। এবার তুমি এটা চাইলে আনলেসের জায়গায় ইফ দিয়েও করতে পারতে, এবং সেই ক্ষেত্রে সেন্টেন্সটা দাঁড়াতো ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল নট উইন দ্য রেস। বোঝা গেল? এইখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, যখন আনলেসের জায়গায় তোমরা ইফ ব্যবহার করছো তখন কিন্তু তোমরা প্রথম সেন্টেন্সের পার্টটাতে অবশ্যই ডু নট ইউজ করবে। ওকে, আশা করছি এই ভিডিওতে আমি যা যা বলেছি সবই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কিছু বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেই পোর্শনগুলো আমি চেষ্টা করব কমেন্টেই সলভ করে দিতে, অথবা সেই জিনিসগুলো নিয়ে আমি পরবর্তীকালে একটা নতুন ভিডিও বানাতে পারি যেটা যদি দরকার পড়ে। তো আমাদের মেন ভিডিও শেষ প্রায়, তো এবার তোমাদের জন্য কিছু ছোট্ট এক্সারসাইজ আছে বা হোমওয়ার্ক বলতে পারো, সেটা দেখে নাও। এবার কিন্তু হোমওয়ার্কের পালা। সো হোমওয়ার্কে টোটাল 5টা সেন্টেন্স থাকবে, যার মধ্যে থেকে ফার্স্ট দুটো সেন্টেন্সকে তোমাকে যেটা করতে হবে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে, আর বাকি যে 3টে সেন্টেন্স থাকবে সেগুলো অ্যাকচুয়ালি দুটো করে সেন্টেন্স থাকবে, সেগুলো তোমাদেরকে জয়েনিং করতে হবে, এবং সেটা জয়েনিং করার পরে সেটা যেন কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম হয় সেটা দেখতে হবে। ওকে, তো প্রথম সেন্টেন্স গুলো শুরু করি। ফার্স্ট সেন্টেন্স, বিইং ইল শি কুড নট গো টু দ্য হসপিটাল। এটাকে তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সেকেন্ড হলো হ্যান্ডস আপ or I will shoot you। এটাও তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। নেক্সট, এবার যে 3টে সেন্টেন্স আমি বলতে যাচ্ছি সেখানে একটা করে সেন্টেন্স জোড়া থাকবে, মানে দুটো করে সেন্টেন্স দেওয়া থাকবে, এবং সেগুলোকে জয়েনিং করতে হবে তোমাকে, ঠিক আছে? জয়েনিং করে অবশ্যই যেন সেটা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিংটা হয়। ওকে, তো সেটার এক্সাম্পলগুলো মানে সেটাগুলো দেখতে থাকি আমরা। ফার্স্ট, I directed him, full stop, he acted accordingly, full stop। Next, you are irritating me, full stop, I cannot concentrate, full stop। তো 5 নম্বর হলো বা যে শেষ হোমওয়ার্ক হলো, I hate her, full stop, my parents like her, full stop। আর তোমরা তো জানোই এই হোমওয়ার্কটা তোমরা ইউটিউবে কমেন্ট করে লিখে দেবে। তোমরা যারা এখনো পর্যন্ত সেন্টেন্সের বাকি ভিডিওগুলো দেখোনি তারা গিয়ে এই ভিডিওটা শেষে সেন্টেন্সের ভিডিওটার একটা লিঙ্ক দেওয়া রয়েছে বা ওই প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেটা ক্লিক করে দেখে নিও, তোমাদের তাহলে বাকি সেন্টেন্সগুলো বুঝে নিতে সুবিধা হবে। এর উপরে কিন্তু ডিপেন্ড করছে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেবো সেটা ট্রান্সফরমেশনের উপরে হোক বা সামারির ওপরে, সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে এগুলো দেখলে। তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই, বাই।